প্রয়োজনীয় সংস্কার শেষে তাড়াতাড়ি নির্বাচন দিন বললেন মান্না। সাতক্ষীরায় বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, 144 ধারা জারি। নেত্রীর বার্তা অনুযায়ী প্রস্তুত থাকুন, সালমান এফ রহমান সরকার উৎখাতে চক্রান্ত, কারাগারে বসেই চলছে নানা তৎপরতা। এবং সর্বশেষ জানাবো, রেল কর্মীদের যৌক্তিক দাবি বিবেচনা করা হবে বললেন অর্থ উপদেষ্টা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রয়োজনীয় সংস্কার শেষে তাড়াতাড়ি নির্বাচন দিন বললেন মান্না। প্রয়োজনীয় সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকারকে তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্য সভাপতি ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। মান্না বলেন, 15 বছর সংগ্রাম শেষে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন একটা সরকার গঠন হলো। অন্তর্বর্তী সরকার, সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা একটু নতুন দেশ বানানো হোক। তিনি বলেন, তারা অন্তর্বর্তী সরকার দেশ ঠিক মতো চালাতে পারছে না, তারা জিনিসের দাম কমাতে পারেনি, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেনি, এখনো চুরি ডাকাতি হচ্ছে। তাই আমরা বলছি, প্রয়োজনীয় সংস্কার শেষ করে তাড়াতাড়ি নির্বাচন দিন। মান্না বলেন, আমরা যখন লড়াই করতাম তখন সবাই আমাদের বলতো লড়াই করে কি লাভ, এক সরকার যাবে আরেক সরকার আসবে। তখন বলতাম আমরা কেবলমাত্র সরকার পরিবর্তনের লড়াই করছি না, আমরা দেশ বদলানোর লড়াই করছি, সমাজ বদলানোর লড়াই করছি। তিনি বলেন, আমরা এমন সমাজ চাই, এমন দেশ চাই যে দেশকে নিজের দেশ হবে মনে হবে, যেখানে বুক ভরে নিঃশ্বাস নিতে পারবো, যেখানে রাস্তায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না, ক্ষুধায় আমাদের কারো জীবন যাবে না। নাগরিক ঐক্য সভাপতি বলেন, এখন যে সরকার আছে সেই সরকারের কোনো দল নেই, নতুন দল করতে হলে ক্ষমতায় থেকে দল গঠন করা যাবে না। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা চাই ভোটের মধ্যে দিয়ে আপনারা ঠিক মতো সরকার নির্বাচন করবেন, এমন দলকে আপনারা নির্বাচন করবেন যারা ক্ষমতায় গিয়ে মানুষ থাকবে, টাকা বানানোর মেশিন হয়ে যাবে না, তাহলে দেশের কল্যাণ হতে পারে। সাতক্ষীরায় বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, 144 ধারা জারি। সাতক্ষীরায় কালীগঞ্জে বিএনপির পাল্টাপাল্টি মিছিলে সমাবেশ, হামলা ও ভাঙচুরের ঘটনা 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল 144 ধারা জারি করেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা লাঠি চার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, গত সপ্তাহ জুড়ে বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিল। কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ ইবাদুল ইসলাম এবং সদস্য সচিব ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে তরালি এবং চাম্পাফুল ইউনিয়ন কমিটি গঠন করা হয়। কমিটিতে আওয়ামী লীগ ঘরানার লোক ঢুকানো হয়েছে এমন দাবি তুলে বিএনপির অপর গ্রুপ গত দুদিন ধরে বিক্ষোভ সমাবেশ করে আসছে। সোমবার বিএনপি আহ্বায়ক শেখ ইবাদুল ইসলামের পক্ষে গ্রুপ আন্দোলন মিছিলের ঘোষণা দেয়। এর প্রতিবাদে থানা বিএনপির অপর গ্রুপের আহ্বায়ক শেখ নুরুজ্জামান এবং সদস্য সচিব চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ আহ্বান করে। বিকাল 4টায় শেখ ইবাদুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা কালীগঞ্জ শ্যামনগর মহাসড়ক হয়ে উত্তর কালীগঞ্জ প্রদক্ষিণ শেষে ফুলতলার গোল চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে শেখ ইবাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব ডক্টর শফিকুল ইসলাম বাবু সহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ। অন্যদিকে বিএনপির অপর অংশে আহ্বায়ক দাবি করে শেখ নুরুজ্জামান এবং সদস্য সচিব জাহাঙ্গীর বিএনপির শত শত নেতাকর্মী পাল্টা মিছিল নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ থানা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এক পর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ালে গোটা এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। মিছিল সমাবেশ চলাকালীন দুপক্ষের ইট পাটকেল ও লাঠি পেটায় বেশ কয়েকজন আহত হন। পরে দুপক্ষের নেতাকর্মী সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন 144 ধারা জারি করে। নেত্রীর বার্তা অনুযায়ী প্রস্তুত থাকুন, সালমান এফ রহমান সরকার উৎখাতে চক্রান্ত, কারাগারে বসেই চলছে নানা তৎপরতা। কারাগারে থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রী, বেসরকারি শিল্প বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিভিন্ন মন্ত্রী আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা অনুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন সালমান এফ রহমান। অন্যদিকে কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে গোপন বার্তা দেন পলক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যার চেষ্টা বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখাতে সোমবার সকালে সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বাকিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, দেশ টিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, সাংবাদিক ফারজানা রূপা, শাকিল আহমেদ ও
পল্লবী থানার 15 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষক বিষয়ক সম্পাদক আব্দুল মালেক এদিন সকাল 9:57 থেকে 10:22 পর্যন্ত ধাপে ধাপে আদালতের হাজতখানা থেকে এই 10 আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এজলাসে তোলা হয়। কাঠগড়ায় আসা মাত্রই আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসেন। তখনও বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেননি। এই সুযোগে সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী গোলাম মন্তাজা ও মুকুল সহ আরো কয়েকজন হাজির হন। মন্তাজাকে কাছে ডেকে তিনি বলেন, শ্রমিকদের কি খবর, এরা কি করতেছে? সরকার 40,000 শ্রমিকদের চাকরি খেয়েছে, 10,000 শ্রমিক মাঠে নামলেই তো হয়। আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক। এখন দেশের যে অবস্থা, এ সময় সালমান এফ রহমান আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তখন তাকে আইনজীবীরা জানান, গতকাল ইবতেদায়ী শিক্ষকদের মারধর করা হয়েছে। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। শুনেছি 2 জন মারাও গিয়েছে স্যার। এই সময় সালমান এফ রহমান মুচকি হেসে বলেন, নেত্রী কি বার্তা দিয়েছেন? এই সময় আইনজীবী কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন, নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন। এই সময় বিভিন্ন আইনজীবী, সাংবাদিক, পুলিশ, বিচারপতিরা উপস্থিত ছিলেন। তখনও বিচারক এজলাসে না থাকায় শুনানি শুরু হয়নি। এই সময় একজন সাংবাদিক সালমান এফ রহমানের কাছে কারাগারে কেমন আছেন বলে জানতে চান। জবাবে তিনি বলেন, সাংবাদিকরা যে লেখে আমাকে হটপটে খাবার দেয়, এসব মিথ্যা। ঠিক সময় খাবার দেয় না, রাতের খাবার বিকেল 4টায় দেয়। এছাড়া কোরআন শরীফ দেয় না, জায়নামাজও দেয় না, ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না। অনেক আগে থেকেই আমি ফ্লোরে ঘুমাই। সে সময় সেখানে উপস্থিত এক আইনজীবী আলিমনান মুকুল যুগান্তরকে বলেন, উনি বলেছিলেন বক্সিমুকর 40,000 শ্রমিকের কাজ বন্ধ, বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। তিনি বলছেন, আমার কোম্পানি বন্ধ করলে আমি করব, সরকার কেন করবে? এসব নিয়ে বিভিন্ন কথা বলছিলেন। নেত্রীর নির্দেশনা অনুযায়ী প্রস্তুত থাকার বিষয়ে কি বার্তা দিচ্ছিলেন জানতে চাইলে তিনি বলেন, এর সময় আমি ছিলাম না। টিস্যু ব্যাপারে পলকের বার্তা। শুনানি শুরু হওয়ার আগে জুনায়েদ আহমেদ পলকের কাছে ছুটে যান তার আইনজীবী ফারজান ইয়াসমিন রাখি ও তরিকুল ইসলাম। এই সময় কুশল বিনিময়ের সময় কৌশলে আইনজীবী তরিকুল ইসলামের হাতে লেখা একটি টিস্যু পেপার গুজে দেন। এই সময় বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যরা বলেন, টিস্যু পেপার বা কাগজে কোনো বার্তা দেওয়া নিষেধ। তখনই আইনজীবী টিস্যু পেপারটি লুকিয়ে ফেলেন। পরে জানতে চাইলে টিস্যু পেপার দেওয়ার বিষয়টি অস্বীকার করেন আইনজীবী তরিকুল ইসলাম। তিনি বলেন, টিস্যু পেপার দেওয়ার কোনো ঘটনা ঘটেনি, আমরা ওকালতনামায় পলকের স্বাক্ষরিত নিয়েছি শুধু। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে পলক তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। এ সময় তার আইনজীবীরাও দেশের পরিস্থিতি যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে মারামারি ঘটনা তুলে ধরেন। এরপর আইনজীবীদের সঙ্গে পলকের চলে নানা কথোপকথন। তিনি আইনজীবী ফারজান ইসলাম আখিকে বলেন, কারাগার থেকে তার পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না, অন্যদের কথা বলতে দিলেও নিরাপত্তার অজুহাতে তাকে দেওয়া হচ্ছে না, তাকে যেন যে কোনো শর্তে কথা বলতে দেওয়া হয়, এজন্য আইনজীবীকে আদালতে বলতে বলেন তিনি। এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী যুগান্তরকে বলেন, এর আগে দীপুমণিকে টিস্যু পেপারে চিঠি লেখার ঘটনা ঘটে, এতে কয়েকজন পুলিশের বিষয়ে তদন্ত করা হচ্ছে। আজ সোমবার পলকের টিস্যু পেপার দেওয়ার ঘটনা জানি না। আইনজীবীরা আসামিদের ওকালতনামা স্বাক্ষর করতে গেলে অনেক কথাই বলে, এগুলো তো ঠেকানো যায় না। আসামি আইনজীবীরা সবাই তো রাজনৈতিক, তবে আদালতে এসব চিঠি বা রাজনৈতিক বার্তা আদান প্রদান উচিত নয়। এদিকে হাসানুল্লাহ কিনু ও রাশেদ খান মেননকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। এই সময় মেননকে তার এক আইনজীবী জানান, গতকাল হাইকোর্টে আপনার 4টা মামলার জামিন চাওয়া হয়েছে, কিন্তু সবগুলো রিজেক্ট করা হয়েছে। এরপর মেনন আইনজীবীকে বলেন, আপনারা হাইকোর্টে গেছেন কেন? এরপর মেনন আরো বলেন, আমরা তো 17-18টা মামলা হয়ে গেছে মনে হয়। তখন আইনজীবী মেননকে জানান, 21টা মামলা স্যার। তখনই মেননের ঘাড়ে হাত রেখে দাঁড়িয়ে থাকা হাসানুল হক কিনু রসিকতা করে বলেন, আমার তো 40টা পার হয়েছে, আমার নামে 80টা না হলে হয় নাকি? পরক্ষণে মেনন আইনজীবীদের বলেন, পত্রিকায় তো আমাদের কোনো খবর দেখি না। তখন এক আইনজীবী উত্তরে বলেন, সব কন্ট্রোল করা হচ্ছে স্যার। স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে চাইলেন রূপা। এদিকে স্বামী সন্তান নিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চান বলে আদালতে আকুতি জানিয়েছেন 71 টিভির প্রধান প্রতিবেদক ফারজানা রূপা। মিরপুর থানার এক হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানিতে আদালতকে এসব কথা বলেন তিনি। এদিকে সাংবাদিক দম্পতির গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হলে ফারজানা রূপা আদালতের কাছে কথা বলার অনুমতি চান। এই সময় বিচারক তাকে আইনের ভেতরে থেকে কথা বলার অনুমতি দেন। অনুমতি পেয়ে রূপা কাঠগড়ায় সামনের দিকে এসে বলেন, আমার ছোট্ট শিশু সন্তান আছে, আমি আর আমার স্বামী দুজনেই কারাগারে, 6 মাস হয়ে গেছে, আমাকে জামিন দিন, আমার স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চাই। শুনানি শেষে আদালত রূপা ও শাকিলের আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এদিকে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে পুলিশ।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।